নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ইসির গেজেট নোটিফিকেশন জারি। সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজকে মধ্যরাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার, কোর্টে নেওয়া হতে পারে আজ। এলজিআরডি মন্ত্রণালয়ের ক্ষমতার অপব্যবহারে ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসিয়ে অভিমত আইন বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাত 9:15টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আখতার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী গেজেট নোটিফিকেশনও জারি করেছে ইসি। কি কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের বিস্তারিত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলটি বা এর সহযোগী কোনো সংগঠন মিছিল, সভা, সমাবেশ করতে পারবে না। এমনকি অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার প্রচারণা চালাতে পারবে না আওয়ামী লীগ। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরদিন শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন করে এনসিপি সহ বিভিন্ন দল। শনিবার রাতেই জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা মিটিং, মিছিল বা অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রচার প্রচারণা চালাতে পারবে না। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের মিটিং মিছিল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির শীর্ষ নেতারা সবাই লাপাত্তা। দলটির তেমন কোনো কর্মসূচি নেই। মাঝে মধ্যে গোপনে ঝটিকা মিছিল করেছে এর তৃণমূলের স্বল্প সংখ্যক কর্মী সমর্থক। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো যোগ দেয় এতে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উদযাপন করেছে ছাত্রদের 2টি প্ল্যাটফর্ম। মোবাশ্বের আহমদের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে শনিবার শাহবাগে অবরোধ চলাকালে ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয় সর্বমহলে।
এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন কিছু আন্দোলনকারীর রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের ৭১ সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। যারা এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। তো জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে আজকে আমাদের এখানে একটি সমবেত। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা উদযাপনে শাহবাগে গরু ও খাসি জবাই দিয়ে সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি প্ল্যাটফর্ম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে দিতে চায় না, বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি কি ঘটতেছে, নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দুলু, কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত দিনে মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। দেশের প্রয়োজনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের নির্দেশনা ও উস্কানি সহ 5 অভিযোগে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমনে, নির্বিচার হত্যাযজ্ঞ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চলভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে 5 অভিযোগে অভিযুক্ত করা হয়। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন
যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসায় বাধা দেওয়ার মতো নৃশংস অপরাধ সংগঠিত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়। এসব ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সরাসরি সংশ্লিষ্টতাও উঠে আসে প্রতিবেদনে। দুজনকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির পাশাপাশি তাদের সম্পৃক্ততা, তাদের আরও অন্যান্য যে সমস্ত অভিযোগ আছে সেগুলোও তাদের বিরুদ্ধে আসা হয়েছে। প্রতিবেদনটি বিচার বিশ্লেষণ শেষে আন্তর্জাতিক মান বজায় রেখে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। দ্বিতীয় জন হচ্ছেন নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মমতাজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির 2 নম্বর রোডে স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবের পেছনের একটি বাড়ি থেকে রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। মমতাজের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। আজ তাকে আদালতে তোলা হতে পারে। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরস্পরকে দোষারোপ না করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকারের উপর জোর দেন তিনি। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনে আগের আমলে সবকিছু ভুলে চিকিৎসকদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। দেশের ভেতরে মহাপরিবর্তন হয়েছে, 1000 বছরেও এমন পরিস্থিতি আসবে না। সেই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। দুর্নীতি কমিয়ে তা কাজে লাগানোর তাগিদও দেন। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়ন করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার ওপরও গুরুত্ব দেন তিনি। সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর ডেপুটি স্পিকার ইন্দিরা রানা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। অভিন্ন অবকাঠামো ও জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেন। ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য স্বাক্ষরিত বাংলাদেশ, নেপাল, ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয়ের কথা স্মরণ করে দেন। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, রংপুরে 1000 শয্যার হাসপাতালটি নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ক্ষমতার অপব্যবহার এবং আদালতের রায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে আপিলের জন্য চাপ দিতে পারে না বলে মনে করেন ব্যারিস্টার আতিক রহমান। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির পরই শপথের আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে অবহেলা করেছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
5 বছর পর আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণের ব্যবস্থা করা, কিন্তু মন্ত্রণালয় তা না করায় উদ্দেশ্যমূলক বলছেন আইন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন যখন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তার অর্থ তারা আপিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আপিল করলে তো বিজ্ঞপ্তি হতো না। তো নির্বাচন কমিশন স্পষ্টতই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বোঝা উচিত ছিল যে নির্বাচন কমিশন আপিল করবে না, তাই তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তবে স্থানীয় ওই বিজ্ঞপ্তির পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার যেটা দায়িত্ব সেটা পালনে উদ্যোগী হওয়া উচিত ছিল। অলরেডি একটা এস্টাবলিশ রায় হয়ে গেছে, সেখানে এটাকে কিন্তু আমার মনে হয় যে একটা কোর্টের যে একটা রায় প্রদত্ত হলো এবং ওই যে ইলেকশনটাতে করাপশন হয়েছিল, রিগিং হয়েছিল, বেআইনিভাবে প্রচুর ভোট পড়েছিল, এটা লফুল একটা জাজমেন্টকে কিন্তু ওনারা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এটাকে কিন্তু ডিবার করার চেষ্টা করছে। বিচার প্রক্রিয়ার টেকনিক্যাল কোনো ইস্যু নিয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বলে মনে করছেন এই আইনজীবী। এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুরভিসন্ধিমূলক একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এবং এটা উই অল নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কী হয়েছিল ওখানে। নেভারদিলেস এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং আমরা এটা কোর্টের ভাষায় যদি বলি ম্যালাফাইড ইন্টেনশন ইমিডিয়েটলি অ্যান্ড এক্সপেডিশিয়াসলি হয়, হাইকোর্টে কিন্তু উনি প্রতিকার চাইতে পারেন। সো আমার কাছে মনে হয় দিস অল অফ আনফেয়ার প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে এখানে। ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দিয়ে মন্ত্রণালয় ও একটি রাজনৈতিক শক্তি পলাতক আওয়ামী লীগও তখনকার বিতর্কিত নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ দেয়া তথ্যে 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চে। সেই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 মার্কিন। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকা রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $49,14,20,000 মার্কিন। দ্বিতীয় সর্বোচ্চ $37,21,70,000 রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নদী, খাল ও ছড়া দখলের প্রতিযোগিতার কারণে প্রতি বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। জলাবদ্ধতাও ভোগাচ্ছে বাসিন্দাদের। অবৈধ দখল উচ্ছেদ করে নদী খাল রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা চায় শহরবাসী। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল দূষণে মৃত প্রায় খাগড়াছড়ির নদী, খাল ও ছড়াগুলো। গত 15.5 বছরে প্রশাসনের নাকের ডগায় চলেছে দখলের মহোৎসব। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, কেউ কেউ বানিয়েছেন বসত বাড়িও। খাল ও ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আসছে বর্ষায়ও এ আতঙ্কে খাগড়াছড়ি পৌরবাসী। এখানে খাল দখল হচ্ছে, খাল দখলের কারণে আমরা বেশিরভাগ ভুক্তভোগী, সেজন্য এর একটা বিহিত চাই আমরা। বর্ষা মৌসুম এলেই পানি যাওয়ার পথটা না থাকার কারণে আজকে এই দুর্ভোগটা আমরা গত কয়েক বছর ধরে পাচ্ছি। প্রত্যেক বছর খাগড়াছড়িতে আমরা ব্যবসায়ীরা বন্যার সম্মুখীন হই, যা আমাদের ব্যবসার জন্য যথেষ্ট ক্ষতিকারক। এর আগে এরকম হতো না, কিন্তু গত 2 বছর ধরে এই অবস্থাটা বেশি সৃষ্টি হচ্ছে আমাদের। দখলে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে পর্যটন শহর খাগড়াছড়ি। গত 2 বছরের বন্যার মতো পরিস্থিতি এর আগে দেখেননি স্থানীয়রা। মিলনপুর, শান্তিনগর এলাকা, ইসলামপুর সহ আমাদের পৌর এলাকায় পানি উঠলেই আমরা পানির নিচে আমরা তলিয়ে যাই। এতে করে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে আমাদের যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারে যে বসত বাড়িতে যে তাদের আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্র তাদের নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পাহাড়ি ঢল নামলেই পানি উপচে উঠে, বিশেষ করে প্লাবিত হয়ে যায় জনবহুল এলাকাগুলো।
জনপদ প্লাবিত হয়ে যায়। তো এটিকে আসলে রোধ করার জন্য যে খাল, ছড়া এবং নদ নদী দখল, তার আশপাশ দখল হয়ে যাচ্ছে, সেগুলি রোধ করার জন্য, আসলে দখলমুক্ত করার জন্য এবং পুনরুদ্ধার করার জন্য প্রশাসন এখানে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী। নদী, খাল ও ছড়া দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে প্রশাসন। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে, শীঘ্রই ব্যবস্থা জানিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার যারা আছেন নদী এবং খালগুলো, তাদের তালিকা ইতিমধ্যে আমরা প্রণয়ন করে পাঠিয়েছি এবং এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে যে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে নদী এবং খাল দখল করে আছে, তাদের তালিকা করে এবং তাদের বিষয়ে উচ্ছেদ প্রস্তাব প্রেরণের জন্য, এবং আমরা উচ্ছেদ মামলা রুজু করে তাদেরকে অচিরেই উচ্ছেদ করে আমরা এই অবৈধ দখলদারদের সেখান থেকে আমরা অপসারণের ব্যবস্থা নিব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদী, খাল ও ছড়া দখলমুক্ত করা সময়ের দাবি, বলছে খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ইসির গেজেট নোটিফিকেশন জারি। সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজকে মধ্যরাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার, কোর্টে নেওয়া হতে পারে আজ। এলজিআরডি মন্ত্রণালয়ের ক্ষমতার অপব্যবহারে ইশাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি অভিমত আইন বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।